বোমা ফাটিয়েছে, বোমা। বল, অনেক বোমা বাজাতে শিখেছিস না? মানুষের চাকরি খেয়ে বোমা। বল, ওই বোমা হজম হলে হয়, একদিন বুঝবি আজকে খুব গায়ের জোর না। বিজেপি থেকে দালালি করছিস কেন? প্রচুর টাকা করেছিস বলে। পাছে সিবিআই ধরে, পাছে ইডি ধরে, পাছে এনআইএ ধরে। লোকগুলো ভয় পায় বলে প্রবলেম, না তো কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে পড়তো। সেদিন পুরুলিয়ার চাকরি কে বিক্রি করে দিয়েছিল? যদি আমি নামটা বলি, নামটা আমি বলবো না, আপনারা খুঁজে নিন, আমার ইশারাই কাফি। জিজ্ঞেস করুন কত লোকের বিনিময়ে কত কি করেছো। যারা দিয়েছে টাকা তারা ভয়ে মুখ খোলে না। সবচেয়ে বড় কুকর্মটা করেছে যে, কার নাম বড় গদ্দার। কোর্ট কি রায় দেবে তুই জানলি কি করে? তুই দুদিন আগে বলে দিলি বোমা ফাটাবো, এতগুলো বাচ্চার জীবন কেড়ে নিয়ে নাচছিস, নেচে নেচে বেড়া। একদিন মনে রাখবি, যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধি বেজে নিচে, আর পশ্চাতে রেখেছো যারে সে তোমারে পশ্চাতে টানিছে। একদিন মানুষ বাঁধ ভেঙে দেবে, ধৈর্যের বাঁধ ভেঙে দিয়ে বলবে, শুকনো গাঙে আসুক জীবনেরও বন্যা রুদ্দাম কৌতুক, শুকনো গাঙে আসুক জীবনেরও জয়গান গাও, জীবনেরও জয়গান গাও, জীবনেরও জয়গান গাও। অত্যন্ত উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি আমরা আজকে আলোচনা করব। অবশ্যই আলোচনার শেষে আমরা একটা প্রশ্নের উত্তর জানতে চাইব যে সিবিআই কি আদৌ কড়া নাড়বে নাকি আবার সেটিং হয়ে যাবে? নির্বাচনের মধ্যে কি কোনো সেটিং আছে সে নিয়েও আমাদের আলোচনা করতে হবে। তার কারণ একদিকে যেমন গোটা প্যানেলটাই বাতিল হয়ে গেছে, কারণ নিয়োগের প্রতি রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ছিল, এমনটাই রায়তে রয়েছে। আবার অন্যদিকে এটাও তো ঠিক যে যারা কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করছিলেন তাদের তদন্ত তো স্বয়ং সম্পূর্ণভাবে বলা যেতে পারে যে তাদের তদন্ত পুঙ্খানুপুঙ্খভাবে কি হয়েছিল, এ নিয়েও কিন্তু প্রশ্ন আছে। আমরা সরাসরি আলোচনায় চলে যাব। আজকে আমাদের সঙ্গে রয়েছেন প্রদীপ্ত মুখোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের তিনি মুখপাত্র এবং অবশ্যই রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক, এবং আমাদের সঙ্গে রয়েছেন আরও একজন কৃতি মানুষ, তিনি ভারতীয় জনতা পার্টির পক্ষে রয়েছেন, তিনি চিত্তরঞ্জন মণ্ডল এবং এসএসসির প্রাক্তন চেয়ারম্যান। চিত্তরঞ্জন বাবু, আপনাকেও স্বাগত। আমি প্রদীপ্ত প্রথমেই বলবো যে একের পর এক ঘটনা, মানে তৃণমূল সরকারের ভাগ্য একটাই, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বিরোধী নেত্রী নেই। আমার তো মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিরোধী নেত্রী থাকতেন তাহলে কালকের রায়ের পর এখন মোটামুটি সরকারটার মৃত্যু ঘণ্টা বেজে গিয়ে প্রায় পড়বে করছে। এটা বোধহয় একটা স্বস্তির কারণ যে তৃণমূল কংগ্রেসের সরকারের বিরুদ্ধে কোনো মমতা বন্দ্যোপাধ্যায় নেই, যেই বিরোধী নেত্রীকে একসময় বাংলা আখ্যা দিয়েছিল অগ্নিকন্যা। এটা বোধহয় একটাই স্বস্তির কারণ। কি বলবেন? তাহলে আপনাকে প্রথমেই ধন্যবাদ দিতে হয়, ভীষণভাবে ধন্যবাদ দিতে হয়। ভীষণ যদিও নেগেটিভ কথা, তার কারণ বিজেপির জন্য তো ভীষণ নেগেটিভ আর কি। কারণ আপনি স্বীকার করে নিচ্ছেন কোনো না কোনোভাবে যে অমিত শাহ, নরেন্দ্র মোদী, এলওপি, দিলীপ ঘোষ এবং অ্যাকুমুলেশন অফ বিজেপি প্লাস ইন্টেলেকচুয়ালস লাইক চিত্তরঞ্জন স্যার, এত সবাই মিলে দ্য মাইট অফ বিজেপি, ভারতের তথা বিশ্বের সর্ববৃহৎ দল, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে পর্যদস্ত করতে পারছেন না পলিটিক্যালি। অবশ্যই এবং সেই পলিটিক্যালি যখন রাজনৈতিকভাবে, একদম ঠিক, রাজনৈতিকভাবে যখন কারণ হচ্ছে আপনাদের লাইনের একটা লাইন তো আরএসএস ভালো বিজেপি খারাপ, এর মধ্যেও তো নিহিত আছে। কয়েকদিন আগে সমস্ত জায়গায় ভারসাম্য এত কথা বলেন, কয়েকদিন আগে মমতা ব্যানার্জির কথাটা দেখিয়ে দেবেন, ওটা নিয়ে আমি কথা বলবো না। আর দ্বিতীয় কথা হচ্ছে বিজেপি নিয়ে কথা হচ্ছে, আরএসএস নিয়ে নয়। আর আরএসএস আর বিজেপি এক নয়, সেটা বিজেপি বারংবার বলে। চিত্তরঞ্জন বাবু জীবনে আরএসএস করেছেন বলে আমার জানা নেই, বা শুভেন্দু অধিকারী জীবনে আরএসএস করেছে বলে আমার জানা নেই। এই জায়গাগুলো আপনি নিশ্চয়ই জানেন। বাকি চ্যানেলের ব্যাপার আসে, সেই চ্যানেলের ব্যাপার যেভাবে চালাতে হয় চলবে। আমার কতগুলো প্রশ্ন রয়েছে। এর মধ্যে চ্যানেলের ব্যাপার কি এলো প্রদীপ? স্বাভাবিক, কারণ আপনি যদি ওই যে কি বলেন সেটিং ফেটিং বোঝাতে পারেন,
যেটা দীর্ঘদিন ধরে আপনি করে আসছেন সেটিং এর না তত্ত্ব, আমরা প্রশ্ন তুলেছি, খুব দীর্ঘদিন ধরে আমার জানি অস্বস্তি অস্বস্তি হয় খুব। আমার অস্বস্তি হয় না, আমি চ্যানেলের প্রশ্ন করলে আপনার অস্বস্তি হয়, আমার কেন অস্বস্তি হয়? আপনি তো প্রশ্ন করেই যাচ্ছেন টানা। আমার কতগুলো খুব সাধারণ প্রশ্ন আছে। আমি প্রথমেই বলে রাখি, কেউ কোনোভাবে দুর্নীতি করলে তার শাস্তি প্রথম দিন থেকে বলে আসছি, 2022 সাল থেকে আমি তৃণমূলের মুখপাত্র, সেদিন থেকে বলে আসছি যে কোনোভাবে দুর্নীতিগ্রস্ত হলে তার চূড়ান্ত শাস্তি হবে। চিত্তরঞ্জন বাবু একটা সময় এসএসসির চেয়ারপারসন ছিলেন, তার সময় কোন রকম ভাবে এসএসসির দুর্নীতি পাওয়া যায়নি। যদি উনি দুর্নীতির সঙ্গে মানে দুর্নীতিকালীন সময় এসএসসির চেয়ারপারসন থাকতেন, তাহলে দায়টা কি উনি এড়াতে পারতেন না? নিশ্চয়ই। তাহলে এসএসসির চেয়ারপারসনের একটা দায় থেকে যায়, তাহলে যদি তার দায় থাকে তাকে শাস্তি দেওয়া হোক, আমার কোনো জায়গা নেই। যে বা যারা দোষী তাদের শাস্তি হোক, আমার সত্যি কোনো অসুবিধা নেই। আমার অসুবিধা কতগুলো জায়গায় হচ্ছে। দেখুন, সেই ব্ল্যাকস্মিথ সাহেব 1754 না কত সালে বলে গিয়েছিলেন না যে 10 জনের মানে কে বাড়ি চলে যাক দোষী হলেও, কিন্তু একজন নির্দোষ যেন শাস্তি না পায়। আজকে দেখা যাচ্ছে 12% সুদে তাদেরকে টাকা ফেরত দিতে বলা হচ্ছে যারা মেরিট প্যানেলের বাইরে চাকরি পেয়েছেন বলে অভিযোগ, বা যারা একটা নির্দিষ্ট সময়ের পরে মেরিট প্যানেলের বাইরে বেরিয়ে গিয়ে তারা রিক্রুটমেন্ট পেয়েছেন। তার মানে প্রাথমিকভাবে ওএমআর এ শূন্য পাওয়া লোক যারা রিক্রুটমেন্ট পেয়েছে, অথবা নির্দিষ্ট সময়ের পেরিয়ে যাওয়ার পরে মেরিট প্যানেল থেকে যারা পেয়েছে, এই দুটো সেক্টর চিহ্নিত করা হয়েছে একদম শেষের পাতায়। ওই 282 পাতা বলছিলেন, তার শেষের দুটো পাতা আগে আর কি, সেইখানে এটা বলা হয়েছে। তাই যদি হয় তাহলে বোঝা যাচ্ছে যে একটা পোর্শন দুর্নীতি এবং সেই পার্সেন্টেজটা করে দেওয়া হয়েছে। অবশ্যই তাই যদি হয় তাহলে আপনি বাকিদেরকে তার সঙ্গে যুক্ত করলেন কেন? তার মানে আপনি ইচ্ছা করে মিস্টার ভট্টাচার্য যিনি এটার কথা বলছেন, 21 নম্বর পয়েন্ট দেখে নেবেন, সেই 21 নম্বর ডিসকাশনের 21 নম্বর পয়েন্ট, সেখানে বলছে যে কোর্টের কাছে আর কোনো অপশন নেই, কোর্টকে পুরো প্যানেলটাই বাতিল করতে হবে। যে এ যাবৎকাল এদের মাসিহা হয়ে রইল, সেই মাসিহা আজকে প্রমাণ করে দিলেন যে তিনি পুরো প্যানেলটা বাতিল করার পক্ষপাতী ছিলেন।